যেভাবেই বলি আর যতভাবেই বলি, শ্রদ্ধেয় সাহিত্যিক বিমল কর, যাকে আমি সারা জীবন বিমলদা বলে এসছি, তার কথা বলে তো শেষ করা যাবে না। তার কারণ আমরা ঈশ্বরের কৃপা কৃপা এইসব বলি, কিন্তু কৃপা কাকে বলে? আমার জীবনের সবচেয়ে বড় তার কৃপা হলো যে এমন একজন মানুষ, এমন একজন মহান সাহিত্যিক, এমন একজন অসাধারণ মানুষের সঙ্গে তিনি আমার পরিচয় শুধু নয়, ঘনিষ্ঠতাকে এমন একটা পর্যায়ে পৌঁছে দিয়েছিলেন যেন তিনি আমার পিতা, আমি তার সন্তান। আমি তাকে এত কাছ থেকে এতভাবে বিভিন্ন পরিবেশে দেখতে দেখতে এইটাই আমার মনে হয়েছে তিনি একজন প্রকৃতপক্ষে সংসারে এক সন্ন্যাসী। কোনো কিছুর প্রতি তার কোনো আসক্তি ছিল না। এরকম নিরাসক্ত, এত পবিত্র উদার এক মানুষ আমি আমার জীবনে আমার গুরুদেব এবং গুরু মাতার পর এই একজনকে দেখেছিলাম এবং যার সান্নিধ্য পেয়েছিলাম। এবং বলা চলে তিনি আমাকে নির্মাণ করেছিলেন একটু একটু করে। কখনো কখনো একটু গুরুকুচকে শাসন করেননি যে তা নয়, যখন আমি অত্যন্ত বেচাল হয়ে পড়তাম, কিন্তু যে অসীম স্নেহ আমি তার কাছে পেয়েছি এই জীবনে এবারে জন্মে, এটাই যেন আমার কাছে একটা অমূল্য প্রাপ্তি। সাহিত্যিক হিসেবে আমি তাকে কি বলবো, তিনি তো শুধু লেখক ছিলেন না, তিনি জীবন সন্ধান করতেন এবং জীবন সন্ধান করতে গিয়ে সেটিকে যে প্রকাশ করবেন, কিভাবে প্রকাশ করবেন, কোন ভাষায় প্রকাশ করবেন, একটি উপন্যাস বা একটি ছোট গল্পের গঠন কেমন হবে এবং সেটি কোন ধারার হবে, প্রাচীন ধারার না আধুনিক ধারার না সর্বাধুনিক ধারার, এই নিয়ে তার মতো ভাবনা চিন্তা আমি খুব কম মানুষকেই করতে দেখেছি। তিনি লিখতেন এবং সেই লেখার এত গভীরে চলে যেতেন যেন মনে হতো ডুবুরির মতো তিনি জীবন সমুদ্রে ডুব দিয়েছেন এবং সেখান থেকে মণিমুক্ত তুলে আনছেন। তিনি বলতেন, দেখ, জীবনই হলো সাহিত্য আর দর্শন হলো জীবন দর্শন। তিনি বেদান্ত উপনিষদের কথা খুব একটা বলতেন না, কারণ বলার দরকার ছিল না, কারণ তিনি নিজেই চলমান বেদ, চলমান উপনিষদ বলা যেতে পারে। তার কারণ তার পবিত্রতা এবং তার নিরাসক্তি। তা তিনি যেভাবে গল্প লিখতেন, যে ধারায় গল্প লিখতেন, যেটিকে বলা যেতে পারে উন্মোচন, জীবনকে তিনি দেখছেন এবং গতানুগতিকভাবে একটি গল্প নামিয়ে দিচ্ছেন বা উপন্যাস লিখছেন তা নয়। এই যে জীবনের ভেতরকার দ্বন্দ্ব, পারিবারিক জীবনের ভেতরে কখনো সুখ কখনো দুঃখ এবং মানুষের যে আজীবন বেঁচে থাকার সংগ্রাম, সেটিকে তিনি পরতে পরতে ধরার চেষ্টা করতেন এবং যখন ব্যর্থ হতেন তখন সমস্ত পাতা যেটুকু লিখেছেন সেটুকু ছিঁড়ে ফেলে দিতেন, দিয়ে আবার নতুন করে চেষ্টা করতেন। এই যে পেনিট্রেট করার চেষ্টা, এতটা সিনসিয়ারিটি খুব কম দেখা যায়। এবং এই নয় যে তিনি একটা গল্প লিখলেন, বাহবা পেলেন, নাম হলো, তা কিন্তু নয়। তিনি সাধক ছিলেন, জীবনেও সাধক, লেখার জগতেও সাধক। তার একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে 10টি কিশোর উপন্যাস। তাই এই বইটির একটি ভূমিকা আমাকে লিখতে বলা হয়েছিল, আমি সেটি লিখেছি বেশ ভেবে চিনতে। এবং আমি ভূমিকা বলিনি, আমি বলেছি প্রণাম। কি লিখলাম? অখণ্ড জীবন খণ্ড খণ্ড হয়ে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। প্রতিটি খণ্ড থেকেই অবিরত গল্প বেরিয়ে আসছে, সুখের, দুঃখের, শান্তির, অশান্তির। জীবন ছেড়ে ঘটনার ঘোর ঘন ঘটা, জীবন জুড়ে ঘটনার ঘোর ঘন ঘটা। এখানে এই আমাদের প্রুফ দেখার কায়দা, জীবন জুড়েটা হয়ে আছে ছেড়ে। জীবন জুড়ে ঘটনার ঘোর ঘন ঘটা, বিপুল তরঙ্গরে কুশীলবরা খেয়ালই করে না, কাগজ কালি কলম ছাড়াই তারা দিনের পর দিন জীবন দিয়ে জীবন লিখে চলেছে।
সাহিত্য মানে সহিত আমাদের প্রত্যেকের সঙ্গে পোশাকের মতো ঝুলে আছে। বিমল কর সেই সাহিত্যিক যিনি কুলোয় ঢেলে জীবনের দানা বের করতেন, বেঁচে থাকার মহাযজ্ঞে জীবনের স্তোত্র পাঠ করতেন, অক্লান্ত এক পূজারী, নির্বিকার নিরাসক্ত এক সাধকের মতো। আমার সঙ্গে তার অদ্ভুত এক সম্পর্ক গড়ে উঠেছিল। তিনি পিতার আসন গ্রহণ করেছিলেন, আদর্শ এক পিতা, স্নেহের সঙ্গে শাসন, পবিত্র এক চালিকা শক্তি, আকাশের মতো সাগরের মতো উদার। তার সাহিত্য যেন অনুসন্ধানকারীর অনুসন্ধান। গভীর গহন জীবন অরণ্যে খুঁজে চলেছেন মানুষ নামক প্রাণীটির রহস্যে ঢাকা স্বরূপ। গল্পের ভেতরে গুঁজে দিয়েছেন প্রশ্ন, মানুষ তুমি কে? এক অর্থে তিনি ছিলেন বাউল। তাঁর একতারাতে বাঁচত একটি আক্ষেপ, মানুষ তুমি তোমার স্বরূপ জানলে না? দারিদ্র, প্রাচুর্য, ক্ষমতাশালী, দুর্বল, অত্যাচার, অত্যাচারী, অত্যাচারিত, বঞ্চিত জীবন এক জটিল জটলা, মাকড়সার জালের মতো। বিমল কর এই জাল থেকে মুক্ত হতে চাননি। তিনি জীবনের ভেতরে বসেই বাস্তবকে ফুটিয়ে তুলেছেন নিপুণ দক্ষতায়, মেধার সঙ্গে হৃদয়ের যোগ। কোনো মতবাদের শরিক হতে চাননি, কোনো স্লোগান নেই, উপদেশ নেই। তিনি দর্শক, দার্শনিক নন। ধর্মের কথা বলেননি, বেদ, বেদান্ত, ব্রহ্মসত্য, জগৎমিথ্যা ইত্যাদি তার কলমে আসেনি। তিনি বলতেন, জীবন দেখো। দেখা জীবনের কথা সাহিত্যের শর্ত মেনে অকপটে লিখে যাও। মশলা মিশিয়ে স্বাদু করার প্রয়োজন নেই, তাহলেই বাণিজ্যিক। কল্পনার জোর না থাকলে অদেখা জীবনের কথা লেখার চেষ্টা কখনো করো না। রক্ত মাংসের মানুষের কথা বলো। তুমি ফেরিওয়ালা নাও, তুমি আর্টিস্ট। আমাকে একদিন খুব জোরের সঙ্গে কি বললেন, বললেন, তুই বাপের বেটা, লিখে যা। কে পড়লো না পড়লো গ্রাহ্য করার দরকার নেই। তার অদ্ভুত বলিষ্ঠতা, সম্রাটের মতো বেপরোয়া একটা ভাব, অশ্লীলতার ঘোরতর বিরোধী, ভাষার শুদ্ধতা, সুচিতা সম্পর্কে ভীষণ সচেতন। তার পড়াশোনার পরিধি ছিল বিরাট। আত্মপ্রচার, কোনো আস্ফালন ছিল না, তবে অত্যন্ত আত্মসচেতন ছিলেন। কোনো কারণেই মাথা নত করবেন না। নিজেকে কতটা ভালোবাসলে অমন এক মানুষ হওয়া যায়। সংসারে নিজেকে রেখেছিলেন কারুকার্য খচিত বহুমূল্য একটি পেয়ালার মতো, সাবধানে, অতি সাবধানে, সকলের খুব কাছে কিন্তু বহুদূরে। তার নিজস্ব একটা জগৎ ছিল, স্বপ্ন ছিল, আদর্শ ছিল, অভিজাত এবং শৌখিন। নিজেকে খুব গুছিয়ে রাখতেন, সাগরের মতো গভীর গম্ভীর, প্রকাশে প্রকাশে প্রাণময়। যে সময় কলম ধরেছিলেন সেই সময় বাংলার জনজীবন, সংস্কৃতি ও সাহিত্যে বিশাল একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। পুরনো ভাবনা, চিন্তা, ধরন ধারণ পাল্টাচ্ছিল। মানব জীবনে এই যুগ পরিবর্তন স্বাভাবিক ঘটনা। বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, কল্লোল গোষ্ঠী চলমান যুগেরই পদক্ষেপ। পূর্ব আর পশ্চিমের সঙ্গে ভাবের আদান প্রদান, শিল্প সভ্যতার গতিময়তা। বেদ ও পুরাণের যুগ থেকে সত্যে সত্যে আমরা অনেকটা সরে এসেছি।
ত্যাগ বৈরাগ্যের কথা বলছি না, বলছি চূড়ান্ত ভোগের কথা। ফরাসি, রুশ ও আমেরিকার বিপ্লব নতুন রাষ্ট্র ও জীবন ভাবনাকে উস্কে দিয়েছে। বিপ্লববাদ, সমাজবাদ, মার্ক্সবাদ একের পর এক আন্দোলন জীবন তটে আছড়ে পড়ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা আমাদের প্রাচীন চিন্তায় আতঙ্ক ছড়িয়েছে। কোথায় শান্তি, কোথায় সৌহার্দ্য, কোথায় সহিষ্ণুতা? বিদ্বেষ, বিভাজন, নিষ্ঠুরতা, নির্যাতন। পথ কি পথ? বামপথ অথবা দক্ষিণ পথ অথবা উগ্রবাম? সব ধ্বংস করে দেওয়ার বার্তা। বিমলকর জীবন পথের এক পাশে দাঁড়িয়ে দেখছেন মানুষের জান্তব আচরণ। তার সাহিত্য হয়ে উঠেছে সময়ের দলিল। পাতার পর পাতা লিখছেন, পরক্ষণেই ছিঁড়ে ফেলছেন। হচ্ছে না, হচ্ছে না, ধরতে পাচ্ছেন না, সমস্যার হৃদয়ে প্রবেশ করতে পাচ্ছেন না। রক্ত মাংসের মানুষ সৃষ্টি করতে পাচ্ছেন না। কেন? আন্তর্জাতিক মানের সাহিত্য হচ্ছে না। কেন হচ্ছে না? ক্লাসিক কেন হচ্ছে না? নামের জন্যে, অর্থের জন্যে, মঞ্চ অথবা ছায়াছবির জন্যে ছকে বাঁধা কান্না হাসির মশলা জড়ানো চাট তিনি বানাতে পারবেন না। অথচ তার কলমে কিনা ছিল হিউমারের রাজা, দুষ্টু মিষ্টি প্রেম, গভীর রোম্যান্টিকতা, ভাঙা বাসার শূন্যতা, বিধবার থান কাপড়ের মতো আকাশ, এক ঘর নিঃসঙ্গতা, এক বাক্স স্মৃতি, অগ্রসর দুটি হাতের মাঝে এক ফালি শূন্যতা, হর্ষ আর বেদনা, মিলন আর বিচ্ছেদ, একই যানের যাত্রী। এই সাধনার ফাঁকে ফাঁকে এসেছে হালকা চালের গল্প, কিন্তু নিপুণ নির্মাণ, পাকা হাতের কেরামতি। সেই দশকে বিশ্বলেখনীতে গোয়েন্দা কাহিনী, ভূত প্রেত, রূপকথা, কল্পবিজ্ঞান ইত্যাদি প্রাধান্য পেয়েছিল। সময় অতীত থেকে বর্তমানে পা রাখছে, মানুষ ক্রমশ অস্থির হয়ে উঠছে। সে এক উদ্বেল সময়। বিমলকর আপাত শান্ত, কিন্তু তার মন অতীত এবং বর্তমানের মধ্যে একটি সেতুর মতো অবস্থান করছে। সাহিত্যে দু ধরনের লেখা আছে। এক, বাস্তবের হাত ধরে কল্পনায় প্রবেশ। দুই, কল্পনাকে নিয়ে বাস্তবে বিচরণ। বিমলকর এই দুটি ব্যাপারেই পারদর্শী ছিলেন। তরুণ লেখকদের তৈরি করতেন, কারণ তিনি ছিলেন একজন দক্ষ সাংবাদিক ও দক্ষ সম্পাদক। কোন অর্থে সাংবাদিক? মানুষের ঘরের কথা মানুষেরই ঘরে পৌঁছে দিতেন। সাহিত্যের মোড়কে তিনি বলতেন, বাস্তবের শক্ত কাঠামোর ওপর কল্পনার প্রলেপ, তবেই প্রতিমাটি সুন্দর হবে। একটি সুগঠিত, সুচিন্তিত গল্প চাই। গদ্যের দৃঢ়তা, প্রাঞ্জল ভাষা, বর্ণনার দক্ষতা। তিনি ভাবতেন, লিখতেন স্বর্ণশিল্পীর দক্ষতায়। এই সংকলনে তার এমন কিছু রচনা রাখা হয়েছে যা সহজ ও সুকোপাঠ্য। তিনি অকাল্ট নিয়ে চর্চা করতেন, প্রচুর পড়তেন, নানা দেশের নানা বই। তার আত্মাদের সঙ্গে বেদান্তের সম্পর্ক ছিল না। তার আত্মারা সব প্রেতাত্মা। গোয়েন্দা গল্পের পরিবেশনাও অপূর্ব। পাঠক পাঠিকাদের ধরে রাখতেন টান টান আকর্ষণে। কিছুক্ষণের জন্যে যারা অন্য একটা জগতে চলে যেতে চান, এই সংকলনটি তাদের ভালো লাগবেই। ধূপের ধর্ম জলে ঘরের ভেতরে, গন্ধ ছড়ায় বাইরে, আমাদের আমোদিত করে। অনন্য সাহিত্যিক, জীবনশিল্পী বিমলকর। আমাদের নিবেদিত সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন।
প্রণাম, আপনাকে প্রণাম প্রণাম। যে বইটির ভূমিকা এতক্ষণ পাঠ করলাম সেই বইটির হচ্ছে এই প্রচ্ছদ, 10টি কিশোর উপন্যাস, ছোট ছোট 10টি কিশোর উপন্যাস। এটি প্রকাশ করেছেন KGB, কমলা গীতা বীণা প্রকাশন।